হ্যালো বন্ধুরা, শুরু করছি থাই বিএল সিরিজ গেমজিরা এর এপিসোড 5। এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই মাস্টার তার রুমে পায়চারি করছে এবং টেবিলের উপর থেকে তার মালাটা নিয়ে বেডের উপর বসেন এবং সেটা জপতে থাকেন। তখনই তার স্পিরিট তার শরীর থেকে বের হয়ে বাড়ির সামনে চলে যায় এবং সেখানে সেই গেমের যে মেইন শত্রু রুমপায়াং আসে এবং বলে, সাইডকে আমার ধন্যবাদ দেওয়া উচিত এই আইডিয়া দেওয়ার জন্য যে কিভাবে এই পৃথিবীতে থাকতে হয়, এবং তুমি যখন আমার সাথে দেখা করতেই চাও না তখন আমি তোমাকে আমার কাছে আসতে বাধ্য করলাম। তখন মাস্টার বলে, এসব বন্ধ করো রূপায়ণ। তখন রূপায়ণ বলে, তুমি আমার নাম জানো? আরো বলে, তুমি সবসময় আমার কাছে সমস্যা তৈরি করো। তখন মাস্টার বলে, এটা আমি না, তুমি তুমি এসেছো আমাকে এখানে জ্বালাতন করতে, এবং এই জ্বালাতন করে তুমি কিছুই পারবে না। তার থেকে ভালো তুমি সব বন্ধ করো। তুমি যতগুলো প্রাণ নেবে তত বেশি বিপদে তুমি এখানে পড়বে, এবং এই বিপদে যে পরিমাণ তা তুমি নিতে পারবে না। তখন রূপায়ণ বলে, তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? কথা বলে রূপায়ণ মাস্টারের পিছনে যায় এবং মাস্টারকে ছুড়ে গেলেই সে আর পারে না। তখন মাস্টার বলে, তুমি আমাকে কিছুই করতে পারবে না, আমার উপর একটা হাতও ফেলতে পারবে না। তার থেকে ভালো তুমি আমার থেকে দূরে সরে যাও। কথা বলে মাস্টার ওখান থেকে চলে আসে এবং চলে আসার সময় সে দেখে আস্তে আস্তে মাটিতে সে গেড়ে যাচ্ছে, এবং কতক্ষণ পর সেই রুমফায়াং আবার ওখানে আসে এবং বলে, কি আমি নাকি তোমার কিছুই করতে পারবো না? কথা বলে সে মাস্টারের উপর কালো জাদু শুরু করে এবং মাস্টার অনেক পেইন দেয়। তখনই দেখা যায় মাস্টারের সেই সার্ভেন্ট দুটি আসে এবং রুমফায়াং ওদের দেখে বলে, ওয়াও তোমরা কি কিউট। কথা বলে ওদের গলা চেপে ধরে এবং ও দুটি চিৎকার করতে থাকে। হঠাৎ করে দেখা যায় রুমফায়াংয়ের হাতে সেই স্পিরিট দুটি নেই। তারা মাস্টারের পাশে এসে হাসতে থাকে এবং বলে, তুমি আমাদের কিছুই করতে পারবে না। কথা বলে তারা আবার হাসে এবং রুমপায়াং, এবং কতক্ষণ পর দেখা যায় ওখানে কেউই নেই। তখন রুমপায়াং রেগে চিৎকার করতে থাকে, আর যখন তারা চলে যায় তখন রুমপায়াংয়ের হাতে শুধু দুটো পুতুল থাকে ওই স্পিরিট দুটির মতো, সেগুলো সে চিৎকার করে ফেলে দেয়। এরপরে দেখা যায় মাস্টারকে জাগানোর জন্য ওই সার্ভেন্ট দুটি চেষ্টা করছে এবং মাস্টারের নাক দিয়ে রক্ত বেরোচ্ছে। সার্ভেন্ট দুটি বারবার মাস্টার মাস্টার বলে ডাকছে। তখন মাস্টার উঠে এবং ওঠার পরে তার বমি হয় এবং বমির সাথে সাথে অনেকগুলো ব্লাড পড়ে। এরপর আমরা দেখতে পাই খেমের মা খেমের বাবার কাছে আসেন শেষবারের মতো বিদায় জানাতে। তখন খেমের বাবা বলে, তুমি এখানে কেন? খেমের কি কিছু হয়েছে? তখন সে বলে, না সে ঠিকই আছে, আমি শেষবারের মতো আপনাকে বিদায় জানাতে এসেছি। তখন খেমের বাবা বলে, আমি তোমাকে দেখতে না পেলেও তোমার উপস্থিতি অনুভব করতে পারতাম, এবং আমার ছেলের চারপাশে তুমি যে ছায়া হয়ে থাকতে সেটা আমি বুঝতে পারতাম। সে আরো বলে, তুমি অনেকদিন সাফার করেছো, শেষ পর্যন্ত সে সময় চলেই এসেছে যে তুমি একটু শান্তি পাবে। তখন খেমের মা বলে, হ্যাঁ আমি অনেক করেছি, এবং সেই সাথে আপনিও আমাদের জন্য অনেক করেছেন। সবকিছু জেনে শুনেও আপনি আমাকে আর আমার ছেলেকে যে ভালোবাসা দিয়েছেন তা বর্ণনাতীত। তখন বাবা বলে, আমি তোমার সাথে যে সময় কাটিয়েছি বা তুমি চলে যাওয়ার পরে সেটা সবটাই আমি চেরিস্ট করি, কারণ আমি যে যা করেছি তা তোমাদের ভালোবেসেই করেছি। খেমের বাবার কথা শুনে খেমের মা কান্না করে দেয়। তখন ওর বাবা বলে, কান্না করার দরকার নেই, হাসি খুশি ভাবে বিদায় নেওয়াটাই ভালো। তখন সে আরো বলে, তুমি কি খেমকে বিদায় জানিয়ে এসেছো? তখন খেমের মা বলে, সে অনেক বড় হয়ে গেছে, সে সকলের অনেক পছন্দের, এবং তাকে এখন দেখাশোনার জন্য এমন একজনকে পেয়েছি যাকে পেয়ে আমি এখন নিশ্চিন্ত। তখন তার বাবা বলে, গ্র্যান্ডমাদার সিক তো অনেক আগেই মারা গেছে, তাহলে তুমি কার কথা বলছো? এর ভিতরে আবার বর্তমানে ফিরে এসে দেখা যায় মাস্টার বমি করতে থাকেন এবং তার মুখ দিয়ে ব্লাড বের হয়। তখন সে বেড থেকে নেমে তাড়াতাড়ি করে খেমের রুমে যান এবং খেমকে খোঁজেন। সে না পেয়ে চিন্তিত হয়ে যান। পরে জানালা দিয়ে তাকিয়ে দেখেন খেম আর জেড গাছে পানি দিচ্ছিল, এবং সেটা দেখে মাস্টার নিশ্চিন্ত হন। এরপর খেমের মায়ের বাবার কাছে আবার ফেরত যায় এবং বলেন, আমরা তার হাতে আমাদের ছেলে ভবিষ্যতে নিশ্চিন্তে থাকতে পারি, এবং বলে সে থাকলে আমাদের কোনো টেনশন করার দরকার নেই। খেমের বাবা বলে, তুমি শেষ পর্যন্ত মুক্তি পেলে, আশা করি তুমি পরের জীবনে শান্তি খুঁজে পাবে, এবং একদিন আমিও তোমাকে অনুসরণ করে চলে যাবো। তখন খেমের মা বলে, এত তাড়াহুড়ো করার দরকার নেই। তখন খেমের বাবা বলে, যদি এরপর আর জীবন থাকে সে আমি চাই সেই জীবনে তোমার সাথে আমার সাথে দেখা হোক। তখন খেমের মা বলে, আমিও সেটা চাই, গুড বাই। এই কথা বলে খেমের মায়ের দেহটা ওখান থেকে ভ্যানিশ হয়ে যায়। এরপর দেখা যায় মাস্টার তার রুমে আবার ফেরত আসে এবং সেখানে চুপচাপ বসে। তখন সেই সার্ভেন্ট দুটি আসে এবং বলে, রক্ষাকারীর শিলটা এখনো আজ ইনটেক্ট আছে এবং রুম পাই ওটা সই নাই পর্যন্ত, তাহলে কিভাবে সে আপনার স্পিরিটকে তার জগতে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল? তখন মাস্টার বলে, আমি আমার স্পিরিটকে রেখে গ্রামবাসীকে বাঁচাতে গিয়েছিলাম। তখন থং বলে, তোমরা আমাকে রেখে কি করেছো? তোমরা কি জানো আমাকে বলো। তখন একই বলে, মাস্টার যদি তার দেহ আরেকবার ত্যাগ করে তাহলে ওই আত্মাটা আবার তার স্পিরিট তার জগতে নিয়ে যাবে। বলে, তাহলে তো মাস্টার তার বডিটা আর ত্যাগ করতে পারবে না। এবং মাস্টার বলে, যাই হোক আমার গ্রামবাসীকে অবশ্যই রক্ষা করতে হবে। তখন থং আর আকি বলে, মাস্টার আপনি চিন্তা করবেন না, এই দায়িত্ব আমাদের উপর দিয়ে দিন, আমরা গ্রামবাসীকে রক্ষা করব, কারণ এই গ্রামের কোনাকাঞ্চি সবই আমাদের চেনা। তখন মাস্টার বলে, আচ্ছা ঠিক আছে, কিন্তু খেয়াল রাখবে নিজেদের, যখন কোনো বিপদ দেখবে তখন সেখান থেকে পালিয়ে যাবে, তোমরাই আমার ফ্যামিলি, বুঝতে পেরেছো? তখন থং আর আকি বলে, জি মাস্টার আমরা বুঝতে পেরেছি, যখন কোনো কিছু ঘটবে আমরা সাথে সাথে আপনাকে ইনফর্ম করব এবং সবাইকে সেফ রাখার চেষ্টা করব। এই কথা বলে ওরা ভ্যানিশ হয়ে যায় ওখান থেকে। এরপরের দৃশ্যে দেখা যায় কেম এবং জেড গান ছাড়ে, এবং গান ছেড়ে তারা নিচে নিচে অনেক আনন্দ করে পুরো বাড়িঘর পরিষ্কার করে ফেলে এবং ডটটিকেও খাবার খাওয়ায়। এরপর তারা কাপড় লন্ড্রি করে এবং সেগুলো রোদ্রে দেয়। তখনই সেখানে চার্ন আসে কিছু
শাকসবজি নিয়ে। সেখানে পাঠিয়েছিল আঙ্কেল চাইয়ের ওয়াইফ, এবং তাকে দেখেই জেড নিজেকে একটু পরিপাটি করে ভালো দেখানোর চেষ্টা করে যাতে চা নেস্ট হয়। এরপর ওখান থেকে চান চলে যায় এবং খেম আর জেড অনেক রান্না বান্না করে। সেগুলো মাস্টার আর থর্ন আর কি তার রুমে বসে দেখে, এবং তখন থর্ন বলে, মাস্টার তারা পুরো বাড়িঘর পরিষ্কার করে ফেলেছে এবং অনেক মজার মজার রান্না করছে। এই কথা শুনে মাস্টার একটু হাসে এবং বই টেবিলে বসে একটা বই নেয়। তখন পেছন থেকে আগে থর্ন হাসে, কারণ মাস্টার বইটা উল্টো বিলে ধরেছিল। তাদের হাসি দেখে মাস্টার বইটা ঠিক করে ধরে। তারা কিছুক্ষণ পর বইটা রেখে দেয়। আগে থর্ন পেছনে হাসতে থাকে। পরের দিকে দেখা যায় জেড আর কেম গ্র্যান্ড মাস্টার থেকে রুম পরিষ্কার করছে, কিন্তু জেডকে অনেক আপসেট দেখাচ্ছে। তখন কেম বলে, কি হয়েছে তোমার? তখন জেড কিছু বলে না। কেম আবার বলে, চার্ন ওভাবে চলে গেছে বলে তোমার মন খারাপ? তখন জেড বলে, সে চলে গেছে তাতে আমার মন খারাপ হবে কেন? এই কথা বলে। তখন কেম একটু হাসে এবং বলে, সে আমাকে কোনো কিছু জিজ্ঞাসা না করেই চলে গিয়েছিল। আমি অনেক কিছু নিয়ে কিউরিয়াস, কিন্তু সে আমার সাথে কথাই বললো না। কেম তখন বলে, তুমি আসলে তাকে হেট করো না তাই না? তখন জেড বলে, না আমি কেন তাকে হেট করবো, সে জাস্ট একটু অ্যানোয়িং টাইপের, কিন্তু আমি তাকে হেট করি না। জেড তখন বলে, আমার মনে হয় তাকে বিশ্বাস করা যায়, সে বিশ্বাসযোগ্য। আমাদের যদি আরো কোনো হেল্প দরকার হয় তাহলে তার থেকে আমরা হেল্প নিতে পারি। কেম তখন বলে, তোমরা দুজন বেস্টি কখন থেকে হলে? জেড বলে, কই আমরা বেস্টি? জেড তখন বলে, কি বলছো তুমি? সে কথা এড়ানোর জন্য বলে, মাস্টার কেন আজকে এত বেলা পর্যন্ত ঘুমোচ্ছে? আমি যাই বরং খাবারগুলো কেবিনেটে সাজিয়ে রাখি। এই কথা বলে জেড ওখান থেকে চলে যায় এবং কেম একটু হাসে। এরপর সে গ্র্যান্ডমাস্টার সিকের ছবিটা ভালোভাবে পরিষ্কার করে জায়গা মতো রাখতে গিয়ে বলে, গ্র্যান্ডমাস্টার সিক, আমি চাই আপনার গ্র্যান্ডসন আমাকে আপনার মতো করেই পছন্দ করি। কথা বলে সে একটা টুলের উপর দাঁড়িয়ে ছবিটা রাখতে যায়, এবং রাখা শেষ হলে সে টুল থেকে পড়ে যেতে নিলে সেখানে মাস্টার আসে এবং তাকে ধরে ফেলে। এবার দুজন দুজনের দিকে কতক্ষণ তাকিয়ে থাকে। এবার মাস্টার খেমকে বলে, তোমার পা ঠিক আছে? আমার মনে হয় তুমি তোমার নিজের পায়ে এখন দাঁড়াতে পারো। এই কথা বলে সে কেমকে সেরকম দাঁড়ায়। তখন দরজার ওপাশ থেকে জেড বলে, কেম তুমি কি মাস্টারের সাথে ফ্লার্টিং করার চেষ্টা করছো? তখন কেম একটু রেগে ওর দিকে তাকায় এবং জেড হেসে দেয়। এরপর দেখা যায় মাস্টার ওখান থেকে চলে যায় এবং জেড হাসে। এরপর দিকে দেখা যায় মাস্টার ওখানে বসে আছে এবং জেড আর খেম তার কাছে আসে, এবং জেড তার কাছে এসে তার পা টিপতে টিপতে বলে, মাস্টার খেম অনেক কাজ করেছে, সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করেছে, আপনার জন্য রান্না করেছে, এবং একটা কথা বলার ছিল। তখন মাস্টার বলে, কি? খেম তখন বলে, সেমিস্টার ব্রেক শেষ হওয়া পর্যন্ত আমি এখানে থাকতে পারি? মাস্টার কিছু বলে না। খেম তখন আবার বলে, প্লিজ মাস্টার, আমি আপনাকে কথা দিচ্ছি আমি আপনার কাজের চাপ কমিয়ে দেবো এবং আমি কোনো রকম বিপদে আপনাকে ফেলবো না। তখন মাস্টার কিছু বলে না। জেড বলে, প্লিজ মাস্টার তাকে থাকার অনুমতি দিন, এবং বলে, যা কিছু ঘটবে তার জন্য আমি দায়ী থাকবো। তখন মাস্টার খেমের দিকে তাকায় এবং বলে, তুমি চাইলে এখানে থাকতে পারো, সেটা তোমার ইচ্ছা, কিন্তু কোনো বিপদে পড়লে এটাকে তো কমপ্লিকেটেড করার দরকার নেই। তখন জেড এবং খেম দুজনেই খুশি হয়ে যায়। জেড খেমকে বলে, তুমি খুব তাড়াতাড়ি এখানের ভাষা শিখে যাবে। ওদের দুজনের কথা শুনে মাস্টার কিছু বলে না এবং খেম মাস্টারকে ধন্যবাদ জানায়। মাস্টার একবার ওর দিকে তাকায়। এর ভিতরে বাইরে চা চলে আসে এবং বলে, আমরা তাহলে ব্যাংককে ফিরে যাচ্ছি না? তখন জেড বলে, হ্যাঁ সেরকমই কিছু। এবার দেখা যায় ওরা তিনজনে বসে খাবার খাচ্ছে। চার্ন খেমকে বলে, তুমি কি শিওর যে তুমি তোমার জন্মদিনের পর ফেরত যাবে? খেম মাথা নেড়ে হ্যাঁ বলে। তখন চার্ন একটু সত্যি নিঃশ্বাস ফেলে এবং বলে, আমি রিলি ভালো মহাম, আমি ভেবেছিলাম তুমি লেখাপড়া ছেড়ে দিবে। তখন জেড বলে, "কোর্স, এত রিলিফের এটা কিছুই না। আমি তো ভেবেছিলাম তুমি সারপ্রাইজড হবে যে শুনে যে ওর উপরে কার্স আছে।" তখন চার্ন বলে, হ্যাঁ আমি প্রথমে একটু অবাক হয়েছিলাম, কিন্তু আমি নিজের চোখেই অনেক কিছু দেখেছি, তাই এখন আমি অভ্যস্ত হয়ে গেছি। আমার এখন আর এটা অস্বাভাবিক কিছু মনে হয় না। এরপরে চার্ন খেমের হাত ধরে এবং বলে, খেম তুমি অনেক স্ট্রং, তাই এতদূর পর্যন্ত আসতে পেরেছো। তখন খেম চার্নকে ধন্যবাদ দেয় এবং বলে, আমি যখন ব্যাংককে ফেরত যাবো চলো একসাথে আমরা লাঞ্চ করি। একথা শুনে জেড অবাক চোখে ওদের দিকে তাকায় এবং চার্নও জেটের দিকে তাকায়, কিন্তু কিছু বলে না। পরের দিন সকালবেলা দেখা যায় ওর যারা এসেছিল তারা সকলেই রওনা করতেছে ব্যাংককে ফেরত যাওয়ার জন্য। তখন গ্রামবাসী সবাইকে নিয়ে প্রেয়ার করেন তাদের যে আত্মা আছে সেটাকে পিওর রাখার জন্য, এবং এরপরে একে একে সবাই তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। তখন খেম আর জেট ওখানে দাঁড়িয়ে থাকে। গ্রামবাসীরা সকলে ওদেরকে বিদায় জানায় এবং গ্রামবাসী বলে, সবাই সাবধানে যাবে এবং আবার তোমরা এখানে আসবে। এরপর খেম আর জেট ওখানে দাঁড়িয়ে বলে, আমরা এই ট্রিপে অনেকগুলো বন্দি বানিয়েছি তাই না? জেট হ্যাঁ বলে। পেছন থেকে চার্ন বলে, আমি আবার এখানে নেক্সট ইয়ারে আসতে চাই। তখনই ওদের কনভার্সেশন পুরনো দেখানো হয়। মাস্টারকে চার্ন বলে, মাস্টার আমিও কি ওদের সাথে থাকতে পারি? তখন মাস্টার বলে, তুমি যদি ওদের সাথে থাকতে চাও তাহলে সামনে যে বিপদ আসবে সেগুলোকে তোমার ভোগ করতে হবে। তখন বলে, এবং কি একজন অপরজনের জন্য জীবনও দিতে হতে পারে, তুমি কি সেগুলো করতে রাজি আছো? তখন চার্ন বলে, হ্যাঁ মাস্টার, আমি এগুলো করতে রাজি আছি। জেড বলে, তুমি কি শিওর যে তুমি এখানে থাকতে চাও? চার্ন বলে, হ্যাঁ আমি আমার মন স্থির করে ফেলেছি, আমি এখানে তোমাদের সাথে থাকবো। ওর কথা শুনে জেড বেশি খুশি হয় যে, এবং খেমে একটু হারিয়ে পরে আবার বর্তমানে ফিরে আসে। জেড সারানকে বলে, আমি তোমার সুটকেসটা নিচ্ছি। এই কথা বলে সুটকেসটা তুলতে নেয় এবং দেখে সুটকেস অনেক বেশি ওজনের এবং
এবং সে সেটা তুলতে পারে না। সেটা থেকে জায়ান বলে, কি তুলতে পারছো না? জেড বলে, এটা তো ভারী কেন, এর ভিতরে কি আছে? জায়ান তখন বলে, বই আছে, আমি আমার অবসর সময় বই পড়ে কাটাই, তাই আমি বই নিয়ে এসেছি। যদি এটাকে তোমার কাছে ভারী মনে হয় তাহলে আমার কাছে দাও। কিন্তু জেড বলে, আমাকে তাড়াতাড়ি যেতে হবে, মাস্টারের জন্য অফারিংস আছে, সেটা সম্পূর্ণ করতে হবে। একথা বলে সে অনেক কষ্টে স্কুটিটা নিয়ে চলে আসে এবং দেখা যায় তারা তিনজনে মিলে অফারিংস তৈরি করছে মাস্টারের জন্য। তখনই খেম আসে ওখানে। খেমের কাঁধে একটি কলা গাছ এবং তার কোমরের কাছে একটা পাত্রে কিছু কলা পাতা, এবং যার কারণে তার কোমরের কাছে গেঞ্জিটা একটু উপরে উঠে আছে এবং তার পেটের কিছু অংশ দেখা যাচ্ছিল। জেড সেটা দেখে অবাক হয়ে যায় এবং মাস্টার একবার সেদিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নেয়। মাস্টার ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কফি পান করছিল। তখন খেম বলে, গ্র্যান্ডমা এর কাছে কিছু জিনিস বেঁচে ছিল, তাই আমি সেগুলো নিয়ে এসেছি এবং আসার পথে দেখেছি একটা কলা বাগান, তাই কিছু কলা পাতাও এনেছি, সেগুলো আমার মনে হয় কাজে লাগবে। তখন জেড আর চার্ন বলে, তুমি কি কাটার আগে এগুলো পোলে কেটেছো? তখন যে কেম একটু চিন্তা করে, তারপর বসে মাস্টারের দিকে তাকায় এবং বলে, আমি এনেছি, বাট আমি ফেল তো করিনি। একথা শুনে চার্ন আর জেড হেসে ফেলে এবং মাস্টারও ওর কথা শুনে হাসে। তুমি আমার জন্য চিন্তিত ছিলে তাই না, কিন্তু আমি এটা করেছি। তখন মাস্টার ওখান থেকে চলে যেতে নেয় এবং খেম বলে, মাস্টার আপনি কি কফির সাথে কিছু খেতে চান, আমি কি ওটা নিয়ে আসবো? তখন মাস্টার বলে, না, আমার এটা খাওয়া হয়ে গেছে, আমার যা দরকার তা আমি পেয়েছি। একথা বলে মাস্টার ওখান থেকে চলে যায়। তখন খেম বলে, তার কি সমস্যা, সে এই ভালো তো এই খারাপ? একথা মাস্টার শুনে একবার পিছনে তাকায় এবং তাকে ওখান থেকে চলে যায় আর খেম তার নিজের কাজ করতে থাকে। এর পরের দৃশ্যে দেখা যায় খেম, জেড এবং চান অনেক সুন্দর সুন্দর অফারিংস তৈরি করে এবং চান খেমকে বলে, সত্যি তুমি বোঝা যায় যে তুমি আর্টস স্টুডেন্ট। তখন জেড বলে, পরের বার একটু সহজটা বানিও, আমার হাত ব্যথা করছে। তখন খেম বলে, আমাদেরকে অবশ্যই আমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করতে হবে, তাই না? এগুলো তিনজনই হাসে। এর ভিতরে মাস্টার ওখানে আসে এবং সে বেডের উপর বসে। এরপরে বলে, তোমরা যদি এখানে থাকতে চাও তাহলে তোমাদের আমার শিষ্য হতে হবে এবং এর জন্য আমি তোমাদের কিছু ম্যাজিকও শিখিয়ে দেবো। এরপরে বলে, তাহলে শুরু করা যাক। একথা বলার পরে খেম ওখানে এসে একটা অফারিংস নিতে দেয় এবং মাস্টার বলে, তুমি না, চার্ন এটা করবে। কথা বলে সে খেমের দিকে তাকায়। খেমের মুখটা মুহূর্তেই অন্ধকার হয়ে যায় এবং খেম বলে, আমি কেন না? তখন বলে, এইটা করার জন্য তোমার আমাকে মাস্টার হিসেবে মানতে হবে এবং কোনো ডিসরেসপেক্ট বা কোনো ইমপিউর মোটিভ রাখা যাবে না, একদম সহজ সরল মনে এটা করতে হবে। মাস্টার বলে, যদি এটা ভঙ্গ করা হয় তাহলে কেউ তোমাকে আর বাঁচাতে পারবে না। এই কথা শুনে খেম বলে, বুঝতে পেরেছি, এবং সে একটু পিছনে গিয়ে বসে। তখন চার্ন সে অফারিংসটা মাস্টারকে দেয় এবং মাস্টার কিছু মন্ত্র পড়ে ওকে তার শিষ্য হিসাবে বেছে নেয় এবং বলে, আজ থেকে তুমি আমার শিষ্য, এখানের ভালো মন্দ সবকিছু তুমি দেখবে এবং কোনো বিপদ আপদ হলে অবশ্যই তোমার সাহায্য দরকার হবে। আর এই পুরোটা সময় খেম ওদের পিছনে বসে থাকে, ওর চোখ দুটো পানিতে টলমল করে, কিন্তু ও কিছুই বলে না, শুধু তাকিয়ে তাকিয়ে সবকিছু দেখতে থাকে। এরপরে দেখা যায় মাস্টার চার্নের হাতে একটা সুতো বেঁধে দেয় এবং ওকে বিভিন্ন ধরনের ব্লেসিং দিতে থাকে। এরপরে যখন দেখতে পাই চার্ন, মাস্টার, জেড এবং খেম তাদের বাসার নিচে দাঁড়িয়ে আছে, তখন মাস্টার চার্নকে একটা লাল কাপড় দেখিয়ে বলে, এটা বনের ভিতরে যাবে, এরকম দেখতে একটা কাপড় পাবে এবং সেটা আমার কাছে নিয়ে আসবে। চার্ন তখন বলে, ঠিক আছে মাস্টার। জেড বলে, বি কেয়ারফুল, ওখানে কিন্তু বনের যে মালিক সে কিন্তু আছে। মাস্টার তখন বলে, তুমিও যাবে চার্নের সাথে? জেড তখন বলে, আমি কেন যাব, আমার কি কাজ? তারপর আর কিছু বলে না। মাস্টার ওদিকে তাকায় এবং বলে, আচ্ছা ঠিক আছে, এবং সে চার্নকে বলে, চলো দেরি হয়ে যাচ্ছে। এরপর খেম ওদের দুজনকেই গুড লাক বলে এবং ওরা দুজন ওখান থেকে চলে যায়। এরপরে মাস্টার একটা ছোট বাটি এবং একটা কেসি খেমকে দিয়ে বলে, তুমি কি আলস ফলোয়ার বানাতে পারো? তখন খেম একটু চিন্তা করে, তারপর বলে, হ্যাঁ পারি। তখন মাস্টার ওই দুটো ওর কাছে দিয়ে সিঁড়ি দিয়ে উঠতে নেয়। তখন খেম বলে, আমার হাতের এমনিতেই কি অবস্থা, সে আমাকে তার ডিসিপ্লিন হিসেবে দেখতে চায় না, সেটা বললেই তো হতো। এ কথা বলে সেগুলো বানাতে এবং বলে, আমার যতটা সম্ভব পারা যায় আমি এগুলোকে অনেক বাজেভাবে বানাবো। মাস্টার উঠে উঠতে ওর কথাগুলো শোনেন এবং একটু হাসেন, তারপর চলে যান। ওদিকে দেখা যায় জেড আর চান বনের ভিতরে সেই লাল কাপড়টা খুঁজছে। একটু দূর যাওয়ার পরে জেড জিজ্ঞাসা করলে, তুমি কি কিছু খুঁজে পেয়েছো? চান বলে, না, এখনো কিছু খুঁজে পাইনি, তোমার উচিত আমাকে সাহায্য করা। তখন জেড বলে, হ্যাঁ সামনে যাও, সামনে গেলে তখন খুঁজে পাবে। এর ভেতরই সামনে একটা লাল কাপড় দেখতে পায় চান এবং ওটা নিতে যায়। তখন পিছনে পিছনে জেডও যায়। এবার যখন চান কাপড়টি নিতে যায় তখন জেড দেখে ওর পিছনে একটা বুনো প্রাণী দাঁড়িয়ে আছে। তখন জেড চানকে ডাকে এবং বলে পিছনে তাকাতে। যখন ওর পিছনে তাকায় জেড বলে, আমরা এই 1 2 3 গোনার সাথে সাথে আমরা দৌড় দেবো। কিন্তু ও দেখে তার আগে চান দৌড়ে চলে যায় এবং ও ওখান থেকে দৌড়ে দৌড়ে চলে যায়। ওদিকে দেখা যায় মাস্টার আর খেম ওদের দুজনের জন্য খুবই টেনশন করছে। এর ভেতরই ওদের অনেক বাজে অবস্থা হয়ে যাবে, ওরা ফিরে আসে। দেখা যায় ওদের কাপড় চোপড় ঠিক নেই এবং দৌড়তে দৌড়তে ওরা অনেক টায়ার্ড হয়ে গেছে। চান তখন অনেক টায়ার্ড হয়ে যায় এবং সে লাল কাপড়টা সে মাস্টারের পরিবর্তে সেই ডটি কুকুরটার কাছে ধরে, কারণ ওর চোখের চশমাটা বনে দৌড়ানোর সময় হারিয়ে গিয়েছিল। তখন জেড বলে, গাদা ওখানে না, মাস্টার এখানে। এই কথা বলে ওর হাত নিয়ে মাস্টারের কাছে দেয় এবং মাস্টার সে কাপড়টা দেখে। দেখার পরে কেম জিজ্ঞাসা করে, তোমার চশমা কোথায়? সে বলে, ওটা মনে হয় বনের ভিতর পড়ে গেছে, সমস্যা নেই, আমার কাছে আরো একটা আছে উপরে। তখন মাস্টার ওই পেপারটা একটু দেখে একটা ফল নিয়ে সেটা
চার্নকে দেয় এবং বলে, এটা তোমার সাথে থাকবে, এটা তোমাকে বিপদ আপদ থেকে রক্ষা করবে। তখন জেড বলে, আমি কিছু পাবো না। তখন মাস্টার বলে, তোমাকে তো আমি আগে একটা উডেন কার্ড দিয়েছিলাম, তুমি সেটা কি করেছো? জেড কিছু বলে না, সে বলে, আমি তাহলে অন্য কিছু চাই। মাস্টার বলে, কি চাও বলো। সে বলে, আমি থর্নার আকিকে আবার দেখতে চাই, আমার ওপর থেকে যত স্পেল আছে ওগুলো আপনি তুলে নেবেন। মাস্টার বলে, তুমি কি শিওর যে তুমি এটা করতে চাও? তখন জেড বলে, হ্যাঁ আমি একদম শিওর। মাস্টার আবার বলে, তোমার বাবা মা কিছু বলবে না? তখন বলে, না সেটা আমি দেখে নেবো। এবার বলে, বুঝে শুনে নিও কিন্তু। এরপর আমরা দেখতে পাই আকি আর থর্নের সাথে জেডের পূর্বের কাহিনী, যে আকি এবং থর্ন খেলা করছিল। তখনই জেড স্কুল থেকে আসে এবং ওদের দুজনকে একটা চকলেট দেয়। তখন থর্ন বলে, এটা খাওয়া কিন্তু ঠিক না, মাস্টার রাগ করবে। তখন থর্নকে বলে, তোমার জন্যও একটা আছে। এ কথা বলে থর্নকেও একটা চকলেট দেয় এবং ওরা দুজনে অনেক মজা করে ওই চকলেটটা খেতে থাকে। এরপর দেখা যায় তারা তিনজনে মিলে খেলা করে। তখন হঠাৎ করে থর্নের আগে বলে, এটাই কি আমাদের শেষ দেখা? আমাদের কি আর কখনোই দেখা হবে না? তখন জেড একটু চিন্তা করে, তারপর বলে, হয়তো হতেও পারে। ওদের তিনজনেরই অনেক মন খারাপ হয়। তখন আকি বলে, মাস্টার খুবই বাজে, সে পারতো না তোমাকে একটু সাহায্য করতে? তখন জেড বলে, মাস্টারকে দোষ দিও না, আমার বাবাই তাকে এটা করতে বলেছে। এবং বলে, তো আমি যদিও তোমাদের দেখতে পাবো না, কিন্তু সবসময় তোমাদের উপস্থিতি আমি বুঝতে পারবো। এই কথা বলে ওরা তিনজন তিনজনকে জড়িয়ে ধরে। এর পরের দৃশ্যে দেখা যায় মাস্টার জেডকে, থর্ন আর আকিকে দেখার ব্যবস্থা করে দেন। সে ওর স্ত্রী দেখার যে ক্ষমতা, সেটা এতদিন সে ব্লক করে রেখেছিল। সে বিভিন্ন ধরনের আয়োজন করে এবং মন্ত্রপাঠ করে ওর সেই স্পিরিট দেখার আত্মার ইটা আবার ফেরত আনেন। এবং দেখেন সেখানে আকি আর থর্ন দাঁড়ানো। ওরা জেডকে দেখতে পায় এবং দৌড়ে জেটের কাছে চলে আসে। জেটের কাছে চলে আসে, জেট ওদের দেখতে পায়, অনেক খুশি হয়ে যায়। ওরা তিনজনে তখন অনেক দুষ্টুমি শুরু করে দেয়। তখন পেছন থেকে খেম আর চার্ন বলে, খেম চার্নকে বলে, কি অবাক হচ্ছ? অবাক হওয়ার কিছুই নেই, তুমি তো স্পিরিট দেখতে পাও না, ওখানে দুটো স্পিরিট আছে। তখন চার্ন বলে, আমি দেখতে না পেলেও ওদের ও এগুলো দেখে হাসি আনন্দ দেখে আমি বুঝতে পারছি যে ওখানে ওরা খুবই আনন্দে আছে। যেটা অনেক বেশি এক্সাইটেড ছিল। সে বলে, তো তুমি তাকে আমাদের থেকে বেশি সময় ধরে চেনো এবং তোমরা পূর্বজীবন থেকেই একে অপরের সাথে কানেক্টেড। একথা বলেই সে ধরনের অঙ্গভঙ্গি করে এবং সে খেম বলে, আমি তাকে পছন্দ করি না, ওটা খেমিকা ছিল যে তাকে পছন্দ করতো। তখন চার্ন বলে, হোয়াট এ কোইন্সিডেন্স, এবং এই জন্মও তোমরা একসাথে হতে যাচ্ছ, এটা মানে ডেস্টিনি। এবং আরো বলে, যে যদি তোমাকে এখানে না নিয়ে আসে তাহলে হয়তো তোমার দেখা হতো না। যে বলে, এক্স্যাক্টলি, ডেস্টিনি খুব ভালো একটা কাজ করেছে, তাদের দুজনকে একসাথে করে দিচ্ছে একদম ড্রামা সিরিজের মতো। একটা ফ্যাশন এর মতো একটা চড় মারে এবং বলে, এসব বন্ধ করো। এনিওয়ে, মাস্টার মনে হয় মাস্টার আমাকে শুধু কেমিকা রেপ্লিকা মনে করে। আর আবার এও মনে করতে পারে যে হয়তো আমার কিছু ফিলিংস রয়ে গেছে তার প্রতি, এই জন্যই সে আমাকে তার ডিসিপ্লিন হিসেবে অ্যাকসেপ্ট করেনি, কিছু বলতে নেয়। কিন্তু জেড না করে দেয়। জেড বলে, আমি তোমাকে অনেক বছর যাবত চিনি, তুমি কি ভেবেছো আমি কিছু লক্ষ্য করিনি? তুমি অবশ্যই কোনটা সত্যি আর কোনটা মিথ্যে সেটা বলতে পারো। এখন আমার সত্যি সত্যি করে বলো তো, কাহিনী কি? তখন কেম একটু হাসে এবং বলে, আমি আমি তাকে পছন্দ করি। ওর কথা শুনে যেহেতু খুশিতে প্রায় পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। আর চার্ন, সে তো অবাক হয়ে যায় ওদের কথা শুনে। তখন খেম আবার বলে, আমি তাকে পছন্দ করলেও আমার মনে হয় মাস্টার আমার ব্যাপারে কিছুই ফিল করে না। তখন জেড বলে, কে বলেছে তোমাকে? আমি যদি বলি সেও তোমার মতো একই ভাবনা ভাবে তাহলে? এরপর দেখা যায় পুরনো টু স্মৃতি। সেখানে দেখা যায় আকি এবং থর্ন জেটের সাথে কথা বলছিল এবং বলে, মাস্টার যখন অনেক ব্লাড বের হয়, সে তার নিজের কথা চিন্তা না করে দৌড়ে সে খেমের রুমে যায় এবং দেখে খেম ঠিক আছে কিনা। এই কথা শুনে জেট পুরো অবাক হয়ে যায় এবং মনে মনে ভাবে মাস্টারেরও ফিলিংস আছে খেমের প্রতি। থং আরো বলে, শুধু এখানেই শেষ নয়, যখন তোমরা বনের ভিতর গিয়েছিলে তুমি আর চান, তখন মাস্টার সিঁড়িতে দাঁড়িয়েছিল খেমকে দেখার জন্য। একথা শুনে তুমি জেট আল্লাতে আটকানা হয়ে যায় এবং বর্তমানে ফিরে আসে এবং খেমকে বলে, এরপরে তুমি বলবে যে কিছু ফিল করে না মাস্টার? তখন খেম বলে, যদিও এরকম হয় তাহলে এটা ইম্পসিবল। জেট বলে, কি বলো তুমি ইম্পসিবল? আজকালকার দিনে ইম্পসিবল বলতে কিছু হয় না। তখন ওদিকে চার্ন বলে, যদিও মাস্টার কিছু ফিল করে থাকে তাহলেও তার দায়িত্ব আছে, সে তার পথেই হাঁটবে এবং গ্রামবাসীর জন্য কাজ করবে, তাই না? সে হয়তো তোমার চারপাশে আরো ভিড় করবে কারণ তোমরা একই সাথে থাকছো। তার থেকে ভালো তোমার এখনই গিভ আপ করা। এই কথা শুনে খেমের মুখটা একটুখানি হয়ে যায় এবং জেড একটু অসন্তুষ্ট হয় এবং চার্নকে বলে, তুমি এরকম কথা বলছো কেন? যাই হোক, এখন ঘুমোয় সবাই, চলো। এই কথা বলে সবাই ঘুমোতে চলে যায়। এর একটু পরেই মাস্টার কিছু ব্যান্ডেড এবং একটু মলম নিয়ে খেমদের দরজার কাছে আসে, কিন্তু দেখে দরজা ভিতর থেকে লাগানো। তখন মাস্টার একটু মন্ত্র পড়ে ফু দেয় এবং দরজাটা খুলে দেয়। এবার সে ভেতরে ঢুকে দেখে ওরা তিনজন ঘুমিয়ে আছে। তখন মাস্টার ওদের চোখকে সিল করে দেয়, কারণ কারো যদি ঘুম ভেঙে যায় এবং মাস্টারকে দেখতে পায় তাহলে মাস্টার একটু বিব্রত পরিস্থিতির মধ্যে পড়বে। এরপর মাস্টার ধীরে ধীরে খেমের বেডের কাছে গিয়ে বসেন এবং ওর হাতটা ধরে দেখেন যে হাতে ব্যথা ছিল। সে ধীরে ধীরে সেই ব্যান্ডেড গুলো খোলেন এবং ওর হাতে একটু মলম লাগিয়ে দেন। এরপর ব্যান্ডেড, নতুন আবার ব্যান্ডেড লাগিয়ে দেন। এরপর সে ওদের চোখের সেই সিলগুলো খুলে দিয়ে রুম থেকে বেরিয়ে যান। একটু পরই খেমের ঘুম ভাঙে এবং দেখে ওর হাতে নতুন ব্যান্ডেড। সে উঠে
তাড়াতাড়ি করে দরজার কাছে যায় এবং দরজার ফাঁকা দিয়ে দেখে মাস্টারকে চলে যেতে। সে বুঝতে পারে এগুলো মাস্টারই করেছে এবং অনেক খুশি হয়ে যায় এবং সে তার বেডে ফিরে আসে। পরের দিন সকালে দেখা যায় খেম, জেড আর চান গ্রান্ডমা সি এর জন্য খাবার রেডি করছিল। চান তখন খেমের হাতের দিকে তাকিয়ে বলে, গতকাল রাতে না তোমার হাতে ব্যান্ডেজ ছিল? তখন জেড বলে, হ্যাঁ খেম, তোমার হাতে কি ঠিক হয়ে গেছে? তখন খেম বলে, হ্যাঁ, সকালবেলা উঠে দেখি আমার হাতের ব্যথা ঠিক হয়ে গেছে, মনে হয় কোনো মিরাকেল হয়েছে। একথা বলে খেম মাস্টারের দিকে তাকায় এবং জেড আর চার্নো ও থাকানো থেকে মাস্টারের দিকে তাকায়। তখন মাস্টার বলে, তোমরা এখনো যাচ্ছ না কেন? গ্রান্ডমা সি মনে হয় ক্ষুধে মরেই যাচ্ছে। তখন খেম বলে, হ্যাঁ, আমাদের এখন যাওয়া উচিত। এই কথা বলে টিফিন ক্যারিয়ারটা নিয়ে সে উঠে দাঁড়ায় এবং বলে, মাস্টার আপনি কি শিওর আপনি যাবেন না? তখন মাস্টার বলে, আমি তো বলেছি আমি বিজি। এই কথা বলে তিনজন চলে যেতে নেয়। তখনই ওদের বাসার সামনে একটা গাড়ি এসে থামে এবং সেখান থেকে একটা মেয়ে নামে এবং মেয়েটি বলে, আমি তাড়াতাড়ি চলে এসেছি। রাস্তায় ট্রাফিক অনেক লাইট ছিল, যার কারণে আমি তাড়াতাড়ি আসতে পেরেছি। এরপরে জেড, চার্ন ওরা তিনজনই ওদের দিকে তাকায় এবং মেয়েটি জেডকে হাই বলে। গ্র্যান্ডমা সি চার্নের হাতে একটি সুতো বেঁধে দেন এবং ওর জন্য অনেক প্রেয়ার করে যে ও যেন জীবনে অনেক প্রসপার গেইন করতে পারে এবং হেলদি আর জয়ফুল থাকে। ওদিকে দেখা যায় খেম আর জেড কথা বলছিল। খেম জিজ্ঞাসা করে, কি বলছো তুমি, মাস্টার গার্লফ্রেন্ড ছিল? তখন জেড বলে, এটা সিরিয়াসলি নিও না, এটা একটা রিউমার ছিল। তখন খেম বলে, রিউমার হলেও কিছু ঘটেছে বিধায় মানুষ এগুলো ছড়াচ্ছে, তাই না? তখন জেড বলে, তুমি বুঝতে পারছো না, সে এই পথে আসার আগে সে অনেক ওয়াইল্ড ছিল, বুঝতেই তো পারছো। স্কুলে ছিল এবং এরকম একজন লোকের লোক, মানুষ সবসময়ই চান্স খুঁজতো তাকে নিয়ে কিছু বলার জন্য। খেম তখন বলে, মাস্টার এর ব্যাপারে এরকম রুমার আছে, এর ভিতরে কিছু তো সত্যি আছে। তখন জেড বলে, আসলে ব্যাপারটা হচ্ছে মাস্টারের বাবা এবং প্রিমের বাবা অনেক ক্লোজ ছিলেন এবং তারা একসাথে অনেক আসা যাওয়া করতো তাদের বাসায়। তখন খেমের মনে পড়ে মাস্টার কিভাবে ওই মেয়েটার সাথে হেসে হেসে কথা বলছিল এবং জেড বলে তারা অনেক ক্লোজ ফ্রেন্ড ছিল। কিন্তু যখন থেকে আমি এখানে আসলাম মাস্টারের সাথে থাকতে, তখন প্রিম চলে গেছিল সে বিদেশে লেখাপড়া করতে। সে কখনো একা আসেনি। তুমি হয়তো খেয়াল করেছো যে গাড়িতে তার ছোট ভাই ছিল। তখন খেম বলে, গাড়িতে ওটা তার ছোট ভাই? তখন জেড বলে, হ্যাঁ। তখন খেমের মনে পড়ে ওরা যখন আসতে নেয় তখন গাড়ির জানালা ভেদ করে একটা ছেলে ওদেরকে হাই বলে। জেড বলে, ওটাই পং এবং ওটা প্রিমের ছোট ভাই। এবার ফ্রিজটা বন্ধ করে জেড উঠে দাঁড়ায় এবং বলে, চিন্তা করো না, আমার মনে হয় তাদের ভিতরে কিছুই নেই। আমি কাল সারা রাত ঘুমাতে পারিনি, আমি শুধু তোমাদের দুজনকে একসাথে শিফট করেছি। তখন গ্রান্ডমা সি আসে এবং বলে, কার নৌকোয় কে উঠছে? তখন জেড বলে, ও কিছুই না, আমরা অন্য কিছু বলছিলাম। জেড বলে, ওটা ওরকম না, এটা হলো কি মানুষকে শিপিং করা। এবং বলে, আমি কিভাবে আপনাকে এটা বোঝাবো? তখন গ্রান্ডমা সি বলে, যেমন কাপল শিপিং। তখন জেড বলে, হ্যাঁ, আপনি কিভাবে জানলেন? তখন গ্রান্ডমা সি বলে, আমি জানি, চম্পুকে শুনেছি তার ফ্রেন্ডের সাথে কথা বলতে। কিন্তু তুমি কার কথা বলছো? তখন জেড বলে, আছে আমাদের আশেপাশেই, সে আমার খুব কাছের কেউ, কিন্তু সে শিওর না যে তার ক্রাশ যে তার তার প্রতি ফিলিংস আছে কিনা। এবং একথা শুনে তখন ওখানে চার্ন চলে আসে। চার্ন বলে, এটা এটা সম্ভব না, কারণ তাদের দুইজনেরই অনেক ডিউটি আছে হ্যান্ডেল করার মতো। গ্রান্ডমা সি বলে, তুমি কেন এসব নিয়ে তো স্ট্রেস নিচ্ছ তাদের ব্যাপারে?